আসসালামু আলাইকুম দর্শক, ভারত যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে উপমহাদেশে তার যে একটা নেতৃত্ব এড়িয়েছিল সেটা হারিয়ে ফেলছে। বড়ই বিপদের মধ্যে আছে ভারত। দুই পাশে দুইটা বড় শত্রু ছিল, পারমাণবিক শত্রু। একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে পাকিস্তান। এখন আরেকটা দেশকে শত্রু বানিয়েছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর ভারত এবং বিজেপি। সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ভারতকে শত্রু মনে করে না, কিন্তু ভারত বাংলাদেশকে বর্তমানে শত্রু মনে করছে। এমন কোনো জায়গা নেই ভারত যে ডিস্টার্ব করছে না বাংলাদেশকে। প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে ভারত বাংলাদেশের পিছিয়ে লেগে আছে। ছোট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের পিছনে লেগে আছে এই ভারত। ভারতকে আমরা বলতে চাই, ছোট একটা বাংলাদেশের পিছনে লেগে তোমাদের লাভটা কি? এটা তো একটা ছোট দেশ। আমরা এত বেশি ধনী দেশ, আমরা একটা গরিব দেশ। তোমরা তো অনেক বড় দেশ, তোমরা সুইজারল্যান্ড, তোমরা আমেরিকার চেয়ে শক্তিশালী, তোমরা রাশিয়ার চেয়ে শক্তিশালী, তোমরা চীনের চেয়ে শক্তিশালী মনে করো তোমরা। কিন্তু আদতে তোমরা তোমাদের 60 to 70% লোকে পাই মলমূত্র ত্যাগ করে রাস্তায়, খোলা আসমানে, যেটা আমাদের বাংলাদেশে তোমরা পাবে না, যদিও আমরা গরিব দেশ তোমাদের চোখে। বাংলাদেশ ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিংয়ের চেষ্টা করেছিলেন আমেরিকা থেকে। তো নরেন্দ্র মোদী হ্যাঁড়াম দেখাইয়া, এত বড় একজন নেতা নিজেদের দেখাইয়া সেই মিটিংয়ে আর সময় দেয়নি সে। এখন নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি এই জিনিস। আরও পারে সামনে, কারণ বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের মানুষ একাত্মবদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে। বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চাচ্ছে। দিনে দিনে ওনার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। যে প্রসঙ্গে আসছিলাম, অস্ত্রশস্ত্রে, সামরিক প্রযুক্তি, সামরিক অস্ত্রশস্ত্রে, বিমান, মিসাইল, এই সব কিছু মিলিয়ে কি ভারত কি পাকিস্তান থেকে পিছিয়ে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে ভারত পাকিস্তান থেকে পিছিয়ে যাচ্ছে। সেটা আমি একা বলিনি, ভারতের বিমান বাহিনীর প্রধান উনি কিছুদিন আগে এই কথা বলেছিলেন। এবং বাংলাদেশে সেনাবাহিনীর উপস্থিতিতে বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার হওয়ার পরে ভারতের উদ্বেগ বেড়ে গেছে। আমাদেরকে ভিসা টিসা সব কিছু ভারত বন্ধ করে দিয়েছে, পুরোপুরি অসহযোগিতা, সীমান্তে উস্কানি, কাঁটাতারের বেড়া জোর করে সীমান্তে হত্যাকাণ্ড। এখন নির্দেশ দেওয়া আছে বিজেপিকে, একটি গুলি ছুড়লে তোমরা 2টি গুলি ভারতের দিকে দিবে। এতে ভারতের চুলকারে, ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে ভারত, আমার মনে হয় বিমান বাহিনীতে এবং মিসাইল টেকনোলজিতে ভারত পিছিয়ে গেছে ওয়ার টেকনোলজিতে। এমনিতে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা ভারত থেকে অনেক বেশি পরিমাণে আছে পাকিস্তানের কাছে। সেই সাথে পাকিস্তান একটা অ্যালায়েন্স হয়ে আছে এখন বর্তমানে। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটা অ্যালায়েন্সের মতো হয়ে গেছে। আমরা ভারত আমাদেরকে রপ্তানি বন্ধ করে দেওয়া, তো আমরা চাল, পেঁয়াজ, বিভিন্ন রকম দ্রব্যাদি আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করেছি। চীন থেকে ইম্পোর্ট আমাদের বেড়ে গেছে। তারপর তুরস্ক আমাদের সহযোগিতা করছে। তুরস্ক আমাদের মিসাইল টেকনোলজি দিবে। তুরস্ক আমাদেরকে মিসাইল দিয়েছে, বাইরের একটা ড্রোন দিয়েছে। মিসাইল ঘাটে মিসাইল তৈরি কারখানা তুরস্ক বানাতে চায় বাংলাদেশে। একইভাবে চীনও বানাতে চায় মিসাইল তৈরি কারখানা। একইভাবে পাকিস্তানে তৈরি করতে চায় মিসাইল তৈরি কারখানা বাংলাদেশে। আমি तीनों देश के वेलकम बोली, तीनों मुल्क को हम स्वागतम जना बोल रहा। आप लोग आइए यहाँ, हमारा यहाँ मिसाइल टेक्नोलॉजी कारखाना, मिसाइल का जो फैक्ट्री है बनाने के लिए पूरा तरफ हम लोगों को मदद कीजिए। আমাদেরকে আপনারা 3 দেশে
মিসাইল তৈরির কারখানা, সামরিক সরঞ্জাম তৈরির কারখানা, এগুলি আর আমাদের সাথে পাকিস্তানের, চীনের এবং তুরস্কের একটা সামরিক চুক্তি থাকতে হবে, যে বাংলাদেশ আক্রান্ত হলে তারা যেন, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তারা ভারতের বিরুদ্ধে ভারতকে অ্যাটাক করে বসবে। এই ধরনের একটা চুক্তি থাকতে হবে। চুক্তি করলে আমার মনে হয় ভালো হয়। আর আমরা চাচ্ছি পাকিস্তান থেকে পারমাণবিক মিসাইল ওয়ারহেড, যে মিসাইলগুলো স্বল্প পাল্লার, মাঝারি এবং দূরপাল্লার, যেন পারমাণবিক বোমা বহন করতে সক্ষম 20টার মতো মিসাইল আমরা পাকিস্তান থেকে সংগ্রহ করলে এবং সাথে পারমাণবিক ওয়ারহেড যুক্ত থাকলে সেটাও আমাদের জন্য মঙ্গল হবে। তখন ভারত বুঝবে। আর ভারত আমাদেরকে কিভাবে আক্রমণ করলে ভারতের অস্তিত্ব তো থাকবে না। ভারতের চিকেন নেক প্রথমে কাট হয়ে যাবে বাংলাদেশ এবং চীন দোনো দেশের সহযোগিতা এবং পাকিস্তানের সহযোগিতায় চিকেন নেক কাট হয়ে সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। সেভেন সিস্টার তারা এমনিও ভারতের সাথে থাকতে চাচ্ছে না। বিভিন্ন দীর্ঘদিন তারা আন্দোলন করছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। এখন আসেন অস্বস্বর দিকে। তো আমার যেটা মনে হয় সেটা ভারত পিছিয়ে যাচ্ছে, সেটা নরেন্দ্র মোদী এবং দিল্লির রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে অনেকটা। আর বাংলাদেশকে নিয়ে ভারত বুঝতে পারে না এই ছোট্ট বাংলাদেশ ভারতের জন্য এত চিন্তার কারণ হয়ে যাবে, এত বিপদের কারণ হয়ে যাবে। ভাই ভারত, আমরা তোমাদেরকে এখনও বলি বন্ধু মনে করি আমরা তোমাদেরকে। আমরা কোনোদিন নিজের থেকে তোমাদেরকে আক্রমণ করব না। তোমরাই আমাদেরকে শত্রু বানাচ্ছ, তোমরা নিজেরাই শত্রুর মতো আচরণ করছো। একটা ফ্যাসিস্ট যে মহিলা 1,500 মতো গত বছর 1,500 মতো শুধু ছাত্র জনতা হত্যাকাণ্ড করেছে। এটা আমার রিপোর্ট না, জাতিসংঘের রিপোর্ট, মানবাধিকার সংস্থার রিপোর্ট। হাসিনা কমিটেড এ very big crime in Bangladesh. She ordered to kill people in Bangladesh. যা হোক, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না ভিডিওটা আর বেশি বড় হয়ে যায়। ভালো থাকেন। চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদীর কপালে। ভারতের সব দিকের সীমান্তে যেন শত্রু সেনা। বাংলাদেশ, পাকিস্তান, চীন সবাই এখন শত্রু। এর মধ্যে পাকিস্তানের ফতেহ টু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের। পাক ভারত সীমান্ত রেখায় এর মধ্যেই মোতায়েন করেছে ফতেহ টু, জানাচ্ছেন পাকিস্তানি সেনাবাহিনী। ভারত কি তার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পারবে ফতেহ টু কে ঠেকাতে? এ নিয়ে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা কল্পনা, যদিও এ বিষয়ে একদম নিশ্চুপ নয়াদিল্লি। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখায় ফতেহ টু নামে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM মোতায়েন করা ইসলামাবাদ। একে নয়াদিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে মস্কো তৈরি S-400 ট্রায়াম্পের ওপর মূলত ভরসা রেখেছে ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে এর 3টি ইউনিট মোতায়েন রয়েছে পাকিস্তান ও চীন সীমান্তে। পাকিস্তানি সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে ফতেহ টুর প্রথম পরীক্ষা চালায় রাওয়ালপিন্ডি। গত বছরের মে মাসে সৈনিকদের এই অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামাবাদের দাবি, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির অ্যান্টিডট হিসেবে এই অস্ত্রটিকে তৈরি করা হয়েছে, অর্থাৎ চোখের নিমেষে S-400 কে ভেদ করে ভারতীয় সেনা সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে আক্রমণ শানাতে পারে ফতেহ টু। এই ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে। যুদ্ধের সময় এর সাহায্যে গুরুত্বপূর্ণ সেতু, সেনা ছাউনি, যোগাযোগ ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ওড়ানো যাবে বলে দাবি ইসলামাবাদের। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কে ধ্বংস করার কথা মাথায় রেখেই নাকি অত্যাধুনিক প্রযুক্তির ফতেহ টু নির্মাণ, জানাচ্ছে পাকিস্তান। চলতি বছরের 3রা মার্চ ফতেহ টু নিয়ন্ত্রণ রেখা বা LOC'র কাছে মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামাবাদ। এর সাহায্যে পাক সেনা যে ভারতের মজবুত প্রতিরক্ষার বেড়াজাল ভাঙতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই।
শাহবাজ শরীফ সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশে অস্ত্রের প্রতিযোগিতা বাড়িয়ে দেবে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাকিস্তানের সরকারি সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশনের হাত ধরে জন্ম হয়েছে ফতেহ টুর। এর আগে ফতেহ 1 নামের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করে এই সংস্থা, যার পাল্লা ছিল মাত্র 140 কিলোমিটার। ওই সময় থেকেই হাতিয়ারটির পাল্লা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিলেন ইসলামাবাদের প্রতিরক্ষা গবেষকরা। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।